অনেক দিন পরে কত নম্বর ক্লাস আমি নিজেও বলতে পারতেছি না, কিন্তু টপিক হচ্ছে একদম শেষেরটা। আরও দুইটা টপিক আছে অর্ডার ব্লকের আগে পিএসআই এর। সো ওই দুটো টপিক নিয়ে পরে ক্লাস হবে। এটা হচ্ছে আজকের টপিক হচ্ছে মাইটস অল সিক্রেট। ওকে, মাইটস অল সিক্রেট। তো মাইটসের অল সিক্রেট, এই মাইটসের একটা নোট ওপেন করে নিই। কয়টা জানি পেজ হচ্ছে 12টা। এই মাইটসের একটা 12টা পেজের এই যে সেশন, এইটা কিন্তু একটা 1 ঘন্টার ক্লাস, এবং এই মাইটস থেকে যারা এই সেশনটা নেয় তাদেরকে $38 পেমেন্ট করতে হয় শুধুমাত্র এই সেশনটার জন্য। আমি এই কথাটা বলতাম না, যে এই কথাটা বলার কোনো প্রশ্নই আসে না যে মাইটসের অল সিক্রেটসের এই সেশনটা করতে $38 পেমেন্ট করতে হয়। এবং আমি যেমন লাইভ ক্লাস নিয়ে বলে দিচ্ছি যে এটা কোনো কিছুই না, আপনি $38 পেমেন্ট করবেন, করার পরে জাস্ট এই পিডিএফ ফাইলটা পাবেন। ঠিক আছে, এই পিডিএফ ফাইলে তাহলে কি আছে যেটার কারণে তারা $38 নেয়? অবশ্যই কাজের কোনো কিছু আছে, তাই না? অকাজের কোনো কিছুতেই এটা হয় না, কেউ নেয় না, বা কেউ কিনতেও যাবে না, কেউ দিবেও না। এটা বাই দ্য ওয়ে, এটার মধ্যে তাহলে অবশ্যই ভালো কিছু আছে। আর সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে যেটা, যে স্ট্র্যাটেজি কোনোটাই খারাপ না। মাইটসের যে স্ট্র্যাটেজি দেখবেন, এটা দেখার পরে আপনার মনে হবে এটা দিয়েই তো আমি ট্রেড করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার আরেকজনের স্ট্র্যাটেজি যখন দেখবেন, ওটা দেখেও আপনার তাই মনে হবে। আসলে সব স্ট্র্যাটেজি ভালো, কিন্তু ভালোভাবে ইউজ করাটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমরা কখনোই ধৈর্য ধরে কেউ একটা স্ট্র্যাটেজি ভালোভাবে ইউজ করি না, যার কারণে আমরা সফল হতে পারি না। বাই দ্য ওয়ে, মাইটসের স্ট্র্যাটেজি কি বলতেছে আর একটা জিনিস বলে দিই, মাইটসের এই স্ট্র্যাটেজি ধরে যদি আপনি ট্রেডারের সংখ্যা থিঙ্ক করেন, তাহলে সবচেয়ে বেশি ট্রেডার হচ্ছে ইন্ডিয়াতে। কারণ মাইটসের আমি দেখছি যে স্টুডেন্ট গ্যালারিতে অধিকাংশই ইন্ডিয়ান স্টুডেন্ট। তো মাইটস সর্বপ্রথম বলতেছে যে বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলের পরিচিতি আমরা শিখে আসছি। তারপরে মাইটস বিয়ারিশ মুভমেন্টের তার অ্যানালাইসিস মতে, অর্থাৎ আপনার দেখে মনে হবে যে এই ক্যান্ডেল তো আমরা চিনি, এগুলো ঘটনা তো আমরা জানি, তাহলে এগুলো জানার দরকার কি? কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি দারাজ থেকে কিংবা আলিবাবা থেকে বা অ্যামাজন থেকে, তখন আমরা কি দেখি? প্রোডাক্টের রিভিউ দেখি না? প্রোডাক্টের রিভিউ দেখি যে এই প্রোডাক্টটা আসলে কেমন, এই প্রোডাক্টটা কেনার পরে আসলে আমি যেটা চাচ্ছি, আমার কাঙ্ক্ষিত ফলাফল, সেটা আমি পাবো কিনা। তো এই রিভিউ কারা দেয়? ইউজাররা দেয়। ইদানিং তো রিভিউ ভুয়া মানুষও দেয়, যে অর্থাৎ নিজেই যে প্রোডাক্ট সেলার, সেই 10-12টা আইডি খুলে রিভিউ দেয়, এমনটাও হয়। তো বাই দ্য ওয়ে, আমরা কিন্তু তারপরেও রিভিউ দেখার চেষ্টা করি, যে 2-1 জন তো অবশ্যই খারাপ কমেন্ট করবে যে এই প্রোডাক্টটা ভালো না, নিয়েন না। তো হচ্ছে ক্যান্ডেল ফিজিওলজি সবাই বলতেছে ক্যান্ডেল ফিজিওলজি, বাট এই ক্যান্ডেল ফিজিওলজির মধ্যে এই আসলেই কোন ক্যান্ডেল ফিজিওলজিটা সবচেয়ে বেশি কাজে দিচ্ছে, এটা আমরা রিভিউ থেকে পাচ্ছি। এখন রিভিউ যদি আপনি বলেন, আমি একজন ছোট ট্রেডার বাংলাদেশের, আরেকজন আছে ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, তো এই ছোট ট্রেডার না, মাইটস একটা অর্গানাইজেশন বলতেছে যে এই কয়টা জিনিস কনফার্ম। আর সেকেন্ড হচ্ছে প্রফিটের জন্য, তো ওই যে খুব বেশি জানতে হবে না, আপনি যদি একদম জানতে জানতে জানোয়ার হয়ে যান তাহলেও ভেজাল। আর সেকেন্ড আর একটা যেটা হচ্ছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক বেশি জানলেও সমস্যা আছে, বেশি সন্ন্যাসীর কাছ থেকে যদি আপনি ট্রেনিং নেন তাও সমস্যা আছে। হ্যাঁ, অর্থাৎ একটা লিমিটেশনের মধ্যে থাকা ভালো। তো মাইটস যে কথাগুলো আমাদেরকে বলতেছে, আমি এটার সাথে একদমই একমত। বিয়ারিশ মুভমেন্ট অর্থাৎ রিভার্সাল, মার্কেট একটা নির্দিষ্ট ওয়েতে যাওয়ার পথে যাওয়ার পথে রিভার্সাল যে ঘটনাগুলো ঘটে, সেটা আসলে কোথায় ঘটে এবং কখন কনফার্ম ঘটে, সেটা হচ্ছে আমাদের এই শুটিং স্টারের ক্ষেত্রে হয়। আর হচ্ছে যে এই যে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান যেটা আছে, এটার ক্ষেত্রে হয়। অর্থাৎ এখানে উদাহরণে দেখাই যাচ্ছে যে মার্কেট একটা মুভমেন্টে উপরের দিকেই যাচ্ছিল, ইন্টারনেট কানেকশন নেই, যার কারণে আমার এই নো কানেকশন দেখাচ্ছে। সো চার্ট ওপেন করতে পারতেছি না। যেটা হলো যে মার্কেট একটা নির্দিষ্ট মুভমেন্টে আপের দিকে যাচ্ছে, এর মধ্যে
ঘটনাটা এমন হবেই যে মার্কেট তো আর এরকম করে যাবে না, বটম টু টপ তো আর এইভাবে যাবে না। মার্কেট এরকম এরকম কারেন্ট চলে আসছে, ওকে, এরকম 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 করে উঠবে, তাই না? অর্থাৎ মার্কেট এই যে আপে ওঠা, এর মধ্যে রেড ক্যান্ডেল মাস্ট বি থাকবেই, কারণ শুধুমাত্র বায়ার দিয়ে তো আর একটা মার্কেট চলে না, সেলার অবশ্যই থাকতে হয়। তার মানে ওই ঘটনা থাকবেই। ওই ঘটনা থাকার পরেও মার্কেট একটা রেঞ্জ 30 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট আপের দিকেই যাচ্ছে। তো এই রেঞ্জ যাচ্ছে, এটা হলো ট্রেন্ড। আর এই যে রিভার্সটা, এইটা হচ্ছে এই কোনটার কথা বলতেছি, এই যে, তো এই যে রিভার্সটা একটা ব্লক আকারে আকারে ওঠে, ব্লক বা সিঁড়ি বা স্টিয়ার আকারে ওঠে, ঠিক আছে, স্টিয়ার আকারে। আপনি চোখের দেখায় যদি এটা বুঝে ফেলতে পারেন যে এই স্টিয়ারটা কোথা থেকে কোথায়, 4টা ক্যান্ডেল বা 5টা ক্যান্ডেল, ব্লক স্টাডিজে আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল যে এই ব্যাচের কেউ হোমওয়ার্ক কখনোই জমা দেয়নি, একটা পিপলও না। তো তাদেরকে নিয়ে আসলে কিভাবে করব, মানে ইভ্যালুয়েশন কিভাবে করব, এটা তো ইভ্যালুয়েশন করা পসিবল হয় না, যেহেতু কেউ হোমওয়ার্ক জমা দেয় না। ওকে, ইন্টারনেট চলে আসছে। তো যেটা হচ্ছে যে আমাদের মাইটস বলতেছে যে বিয়ারিশ মুভমেন্টের জন্য, অর্থাৎ মার্কেট আপে যাচ্ছিল, এই যে 4টা বা 5টা ক্যান্ডেল মিলে একটা ব্লক হয়, এই ব্লক থেকে ডাউনে আসার আগে কি হয়, হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট হয় অথবা শুটিং স্টার হয়। অর্থাৎ হ্যাঙ্গিং ম্যান হলেও মার্কেট ডাউনে আসে, শুটিং স্টার হলেও ডাউনে আসে। তাহলে এটাকে আমরা ইউজ করব কতক্ষণের জন্য? 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য আমরা ইউজ করব। অর্থাৎ যখন হ্যাঙ্গিং ম্যান হলো এবং বা শুটিং স্টার হলো, আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা একটা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত এটা একটা আপ ট্রেন্ড ছিল। সো এই হ্যাঙ্গিং ম্যান যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে 1 মিনিটের ট্রেড নিব, লাইক অ্যাস শুটিং স্টার। 1 মিনিট, ক্লিয়ার? সেকেন্ড বিয়ারিশ মুভমেন্ট, যে ইঙ্গেল ফিঙ্গের ক্ষেত্রে। ইঙ্গেল ফিঙ্গের ক্ষেত্রে কি করব আমরা? সেম, এটা আমরা একদম প্রথম ক্লাসে দেখেছিলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্লাসে। সো তখন আমি বলছিলাম, এখন মাইটস বলতেছে। আই থিঙ্ক, আমার যেটা ধারণা, এই জিনিসগুলোকে কেউ প্র্যাকটিস করেও দেখে না, বা একবার যে ট্রাই করে দেখবে সেই ট্রাইটাও করে দেখে না যে আদৌ ঘটনাগুলো ঘটে কি না। কিন্তু ঘটনাগুলো যে আদৌ ঘটে, আমরা যদি একটু চিন্তা করে দেখি বা মার্কেটে একটু সময় দিই, তাহলেই কিন্তু বুঝতে পারি। আর সেকেন্ড যেটা হলো যে ট্রেড করাটা তো আসলে কঠিন কোনো কিছু না, বা ট্রেড শেখাটা কঠিন কোনো কিছু না। নিজস্ব একটা স্টেবল স্ট্র্যাটেজি ধরে রাখা কঠিন কিছু। কারণটা হচ্ছে, আপনার মোটিভ নিয়ে সবাই খেলবে, দুনিয়াটাই এমন হয়েছে যে একটা কথা বলে যে প্রোডাক্ট কখনো বিক্রি হয় না, বিক্রি হয় গল্প। আমি যেহেতু ই কমার্স করি, তো ই কমার্সের ক্ষেত্রে মনে করেন একটা প্রোডাক্টের অ্যাড দেয়া আছে, এই প্রোডাক্টটা কেনার জন্য যেসব কাস্টমার মেসেজ করবে, এই মেসেজ করা কাস্টমারের মধ্যে কোনটা রিয়েল কাস্টমার মেসেজ থেকে বুঝে যায়। কিভাবে বুঝে যায়? মনে করেন আমি ঘাড় মেসেজিংয়ের একটা ঘাড় বা কাঁধ বা শোল্ডার মেসেজিংয়ের একটা মেশিন সেলিংয়ের অ্যাড দিছি। তো কোনো একটা কাস্টমার বলল যে এই মেশিন দিয়ে কি ঘাড়ের ব্যথা যাবে? তাহলে আমরা ধরে নিই যে এই কাস্টমারের ঘাড়ের ব্যথা আছে, সে এটা কিনবে, বুঝাইতে পারলে। আর যদি কোনো মেসেজ কাস্টমার মেসেজ করে যে এই মেশিন দিয়ে কোথায় কোথায় ব্যথা যাবে, অথবা এটা কি আদৌ কাজ করে, তাহলে বুঝবেন যে এই কাস্টমার না, এ হচ্ছে ওয়ার্কিং কাস্টমার, অর্থাৎ হেঁটে চলা কাস্টমার। রাস্তার ধারে যে দোকান থাকে, হেঁটে চলা কিছু লোক থাকে যে কিনবে না, শুধু জিজ্ঞাসা করে এটা কত, ওইটা কত, ওইটা কত। তো এটা হচ্ছে ওয়ার্কিং কাস্টমার। তখন আমরা এই ওয়ার্কিং কাস্টমারের মেসেজকে কখনোই প্রাধান্য দিই না। যে এই ওয়ার্কিং কাস্টমারের সাথে চ্যাটিং করে আধা ঘন্টা নষ্ট করার চেয়ে একটা রিয়েল কাস্টমারের সাথে 1 মিনিট কথা বলা বেটার।
তো তাহলে আমরা বুঝে গেলাম কিন্তু এখন মেইন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এই স্ট্র্যাটেজিটাকে যে ধরে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজিকে ধরে রাখবো এটা কিন্তু আমরা করি না। আমরা কি করি, ওই যে মানুষ আমাদের মাইন্ড নিয়ে খেলে, মোটিভ নিয়ে টানাটানি করে, আমরা এইটার পেছনে ছুটি। অর্থাৎ আজকে দেখা যাবে যে ইউটিউবের মধ্যে সবচেয়ে বড় ট্রেডার যে অনেকগুলো আছে তার মধ্যে লারা আছে, সামি মালিক স্যার আছেন, তারপরে ইসাক স্যার আছেন। ইসাক স্যার ইউটিউবে এইভাবে পাবলিসিটি করে না। তো মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে যে তারা এক এক সময় এক একটা স্ট্র্যাটেজি ধরে এক একভাবে ট্রেড করতেছে, আমরা তাদের ওইটা দেখে ওইটার জন্য যে এইটা কিভাবে হইলো, এটা কেমনি হইলো, অথবা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই অনেকেই দেখবেন যে হুট করে একটা ইন্ডিকেটর সেট আপ করে ট্রেড করতেছে, স্ক্রিনশট দিয়ে দিছে, দেওয়ার পরে বলতেছে এটা খুব ভালো কাজ করতেছে। আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি, এইটা কেমনে কেমনে কী হইলো, এটা হ্যাঁ এটা কই পাবো। অথচ দেখা যাবে যে ওই ইন্ডিকেটরটা আমি আপনাকে গত 1 মাস আগে দিয়ে রাখছি, সে ওই ইন্ডিকেটরটা দিয়েই দেখাচ্ছে, কিন্তু আপনি সেটা একবার ইনস্টল করেও দেখেননি। হয়তো বা ক্লাসে দেখছিলেন, দেখার পরে যে ঠিক আছে এটা পরে একসময় ফ্রি টাইমে ইনস্টল করে দেখব, কিন্তু আর দেখা হয়নি, যে এটা আপনার ঘরেই পড়ে আছে, আপনি জানেন না। তো লসে থাকার এইসব হচ্ছে মেইন ফ্যাক্ট, মেইন কারণ। একটা দোকানে আপনি গেলেন, বললেন যে ইলাস্টিক পাবো কিনা ভাই, ইলাস্টিক আছে, হ্যাঁ, সে যদি বলে যে আছে কিনা একটু দেখতে হবে, এই সেই কাস্টমার মনে করবে যে ওর কাছে আছে কিনা ও তো নিজেই জানে না, চলে যাওয়ার চেষ্টা করবে। আবার সে যদি অলস হয়, যদি খুঁজে না দেয়, তাহলে তো তার সেল হলো না। সো আপনার ঘরেই দেখবেন যে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু ফালা রাখছেন, কিন্তু আপনি এটাকে সেল করতে পারতেছেন না, আপনার ব্রেইনটাকে আপনি কাজে লাগাইতে পারতেছেন না, যার কারণেই কিন্তু আপনি পিছায় আছেন। ট্রেড করার ক্ষেত্রে শুধুমাত্র লজিক জানলে হবে না, আপনাকে কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না, মার্কেট থেকে পড়ে যাবেন। তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু চোখের সামনে, এখানে দেখেন হ্যাঙ্গিং ম্যান হচ্ছে, শুটিং স্টার হচ্ছে, এবং মার্কেট নিচে যাচ্ছে। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাসের আলোচনা, কিন্তু আজকে মাইটসের ক্লাসে এসে মাইটসে যেহেতু জিনিসগুলো আছে পুনরায় দেখাইতে হচ্ছে। তো আমরা ওগুলো দেখে ফেলছি। বিয়ারিশ ইঙ্গেলফিং নিয়ে আমরা সেখানে কথা বলছিলাম যে লাইকাস এরকম একটা মুভমেন্টে যদি মার্কেটের উপরে, আমি তো খুব সহজ ভাষায় বলি, বাংলা ভাষায় বলি, খুব একটা মানে একটা জিনিসকে বড় করার চেষ্টা করি না, ছোট করেই বলি, যে যাতে বাংলায় সহজভাবে জিনিসটা মনে রাখতে পারে। তো কি হলো, গ্রিনের পরে রেড, এই যে ইঙ্গেলফিং, বিয়ারিশ ইঙ্গেলফিং, মার্কেট ডাউন। তারপরে কি বিয়ারিশ হারামি, ডাউন। তারপরে কি ডার্ক ক্লাউড, ডার্ক ক্লাউড নিয়ে আপনাদের ক্লাস নিয়েছিলাম, শেষের দিকে ডার্ক ক্লাউডের সুন্দর একটা উদাহরণ দেবো, তাহলে সবাই বুঝতে পারবেন। প্রথমত একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলের 50% উপরে যে কি হয়েছে, এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, অর্থাৎ ওভারল্যাপিং হয়েছে। হ্যাঁ, এই মার্কেট যেখানে ক্লোজ সেখান থেকে ওপেন হয়নি, একটু ওভারল্যাপ হয়েছে। যেমন কি এই ক্যান্ডেলগুলো যেখানে ক্লোজ সেখানে ওপেন, যেখানে ক্লোজ সেখানে ওপেন, আর এটার ক্ষেত্রে কিন্তু তা হয়নি। এটা কি করছে, এটা একটু ওভারল্যাপ করছে। এই ওভারল্যাপের ঘটনাটা যদি ঠিক এইভাবে ঘটে, অর্থাৎ অত কিছু বোঝার দরকার নেই, যদি এই প্যাটার্ন আসে, এরকম আসে, তাহলে এই মার্কেট ডাউনে যাবে, সোজা হিসাব। তাহলে সহজ জিনিস, কোনো কিছু অত কিছু মাথায় রাখার দরকার নেই। আমার দুইটা ক্যান্ডেল যদি এইভাবে আসে মার্কেটের উপরে, সোজা হিসাব। এক্সাম্পলের দিনটা এক্সাম্পল দেখে মনে রাখুন, এইটা যদি আসে তাহলে আমি কি করব, আমি ডাউন ট্রেড নিয়ে নেব, কোনো টেনশান নেই। টুইজার টপ টু টুইজার টপের ক্ষেত্রে কি হবে, সেম মার্কেটের উপরে যদি আসে আমি ডাউন ট্রেড নেব। ইভিনিং স্টার মার্কেটে যদি আসে আমি ডাউন ট্রেড নিয়ে নেব। এখন কথা হচ্ছে যে মার্কেটে আসলো আর আপনি ডাউন ট্রেড নিয়ে নিলেন, আপনার উইন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা আছে। কারণটা হলো যে নিউজ রিলিজ। আপনি যদি নিউজ রিলিজকে রেসপেক্ট না করেন, আপনি স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন না। স্টক মার্কেটে তখনই এটা মানে বৈধ যখন কিনা নিউজ রিলিজ হয়ে কোনো একটা প্রোডাক্টের প্রাইস বাড়ে বা কমে, বা নিউজ রিলিজ করে কোনো একটা মার্কেটের টানবান প্রক্রিয়া ঘটে, তখন কিন্তু এটা বৈধ। আর যদি নিউজ রিলিজ ছাড়াই এটা হয় তাহলে এটা অবৈধ। সেক্ষেত্রে স্টক মার্কেটে যত প্রকারের অবৈধ ওয়ার্ক, বৈধ ওয়ার্ক আর যাই বলেন, যেটাই সেলস মানে পরিবর্তন করতে যাবে, সবার আগে নিউজ রিলিজ হয়।
সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নিউজ রিলিজকে ফলো করতে হবে, নিউজের দিকে অবশ্যই দেখতে হবে নিউজ কি বলতেছে, এটার উপরে কিন্তু মার্কেটের মুভমেন্ট, মার্কেটের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ নিউজ রিলিজ আছে, আপনি ওখানে টুইটার টপ দেখেন আর ইভিনিং স্টার দেখেন আর হ্যামার দেখেন, কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। সেকেন্ড থিং হচ্ছে যত প্রকারের এআই বট, সিগন্যাল বট, রোবোটিক বট যাই বলেন, যত কিছু আছে সব বট কিন্তু অলওয়েজ রানিং যখন থাকে তাদের ডিসক্লেমার দেয়া থাকে যে নিউজ টাইমকে রেসপেক্ট করতে হবে। অর্থাৎ নিউজ টাইমে কিন্তু এই বটেরাও উল্টাপাল্টা ইনফরমেশন দেয় এবং এই সব ইনফরমেশনে ভুল হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই নিউজ টাইমকে রেসপেক্ট করতে হবে। এবং যারা বেসিক ব্যাচে ছিলেন তারা তা অবশ্যই আমার এই কথাটা বারবার শুনে আসছেন যে আমি ক্যান্ডেলের বডি দেখে একটা কথা বলতাম যে এই ক্যান্ডেলগুলো আমার পছন্দ হচ্ছে না, এই ক্যান্ডেল দেখে ক্যান্ডেলটাকে আনহেলদি মনে হচ্ছে। কোটেক্সে আনহেলদি ক্যান্ডেল চেনার উপায় হচ্ছে যে ক্যান্ডেলগুলো এরকম বড় বড় আখাম্বা হয়, আর যখন ভালো মার্কেট যায় তখন দেখেন সুন্দর ক্যান্ডেল হয়। আইকিউ অপশনের ক্ষেত্রে সেম, দেখবেন যে ওই লেসগুলো বড় বড় হবে এবং ক্যান্ডেলের বডিগুলো ছোট ছোট হবে এবং এক একটা ক্যান্ডেল এক এক রকম হয়ে দাঁত বের করে থাকবে। এগুলো হচ্ছে নিউজ রিলিজ টাইমে বা খারাপ মুভমেন্টের ক্যান্ডেল। সেক্ষেত্রে এই খারাপ মুভমেন্টকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, করে এই জিনিসগুলোকে ফলো করতে হবে। ভাই আমার মনে হয় না মানে কেউ আছে এরকম সাকসেস হয়েছে যে নিয়ম নীতির বাইরে থেকে ট্রেড করে, অর্থাৎ মার্কেটে এসে বসছে, দুইটা ট্রেড ঠুস ঠুস করে করে দিয়ে ইনকাম করে নিয়ে বের হয়ে গেছে, এরকম কেউ নাই। এরকম আছে যারা, তারা লুজার। আপনাকে স্টেপ পাড়ি দিয়েই আসতে হবে। ওই লাইকাস আপনি নামাজ পড়তেছেন, আপনাকে পরিষ্কার কাপড় চোপড় থাকতে হবে, আপনি পরিষ্কার থাকবেন, উজু থাকতে হবে, সব কিছু মিলায় তারপরে সুন্দর করে তেলাওয়াত করে ফাইনাল যদি আপনি সব রুকু সেজদা সঠিকভাবে করতে পারেন তাইলে নামাজ, তাই না? সো আপনি কোনো কাজ, আপনি যদি একটা পরীক্ষা দিতে চান, এসএসসি পরীক্ষার যে কত নিয়ম কানুন, এই সেই 2 বছর আগে রেজিস্ট্রেশন হয়, এই সেই এই সব মেনেই আপনাকে যাইতে হবে। যে কাজেই যান না কেন নিয়মের বাইরে আপনি যে কিছু করতে পারবেন না, কোনো লাভ নেই, বেকার টাইম নষ্ট করবেন। আচ্ছা, বিয়ারিশ মুভমেন্টের কয়েকটা জিনিস দেখাইছে। তো আমি প্রথমে যেটা বলছি যে মাইটস একটা অর্গানাইজেশন, মাইটস আমাদেরকে বলতেছে যে এইগুলা 100% ওয়ার্কেবল, সেক্ষেত্রে এই কয়েকটাকে 100% নিতেই হবে। এখন আপনি কি নেবেন? আপনাকে ডিসিশন নিতে হবে কি বিয়ারিশ মুভমেন্ট নেবেন নাকি বুলিশ মুভমেন্ট নেবেন। যদি আপনি সবগুলো মুভমেন্ট নিয়ে একবারে কাজ করতে চান তারপরও কিন্তু আপনার মাথা সঠিকভাবে কাজ করবে না। হিউম্যান ব্রেইন এমন না যে লজিকের সাথে মিলে গেল আর আপনার সাথে সাথে রেজাল্ট দিল, কারণ হিউম্যান ব্রেইনে দেখা যায় চোখে দেখতেছি একটা, মনে মনে চিন্তা করতেছি আর একটা, সো ডিসিশন ভুল হবেই। সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা মুভমেন্ট ধরে থাকতে হবে যে আপনি বুলিশ মুভমেন্ট ধরবেন না বিয়ারিশ মুভমেন্ট ধরবেন। যদি আপনার থিঙ্কিং হয় যে আপনি বুলিশের দিকে করবেন তাহলে আপনি শুধুমাত্র এই যে ক্যান্ডেলগুলো এখন দেখতে পাচ্ছেন যেমন হ্যামার মার্কেটের নিচে আসতেছে মার্কেট উপরে যাচ্ছে, তাহলে আপনি এইগুলোকে ফলো করেন। আর যদি আপনি বিয়ারিশ মুভমেন্ট ধরতে চান তাহলে আগে যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে বিয়ারিশ মুভমেন্ট, এই যে উপরে কিন্তু লেখা আছে, হ্যাঁ, বুলিশ আর এই যে বিয়ারিশ। ওকে, তো হ্যামার দেখলাম সেম, আবার বুলিশের ক্ষেত্রে বুলিশ ইঙ্গেল ফিং, তারপরে হচ্ছে বুলিশ হারামি। বুলিশ হারামি কোনটাকে বলতেছে আর ইঙ্গেল ফিং কোনটাকে বলতেছে একটু আইডেন্টিফাই করে দেখবেন কিন্তু যে এইটার বিপরীত ঘটনা কিন্তু এইটা। তারপরে হচ্ছে কি এই প্যাটার্নটা, এই প্যাটার্নটার ক্ষেত্রে এটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সো এটাকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। তারপরে টুইজার বটম এবং মর্নিং স্টার। আর সার্টিনিটির ম্যাটার একটা, সার্টিনিটি জিনিসটা, টেলিগ্রামটাকে কেটে দিই, নোটিফিকেশন আস্তে আস্তে অস্থির করে দিবে। তো সার্টিনিটির ক্ষেত্রে যেমন মারুভুজু ক্যান্ডেল, মারুভুজু ক্যান্ডেল কি, যখন যখন একটা আপ ট্রেন্ড গঠন হয় তখন কিন্তু এরকম মারুভুজু সৃষ্টি হয়, আবার যখন একটা ডাউন ট্রেন্ড গঠন হয় তখন কিন্তু বিয়ারিশ মারুভুজু বা রেড মারুভুজুটার ক্রিয়েট হয়। তো এরকম ঘটনা যদি ঘটে দেখবেন যে মারুভুজু হচ্ছে, তাহলে আপনি বুঝিয়ে নেবেন যে এখন একটা ট্রেন্ডের দিকে যাচ্ছে মার্কেট। আনসার্টেনিটি, আনসার্টেনিটি কখন ঘটে? আনসার্টেনিটির ঘটনাটা হচ্ছে তখন ঘটে যখন হচ্ছে ডোজি আসে। অর্থাৎ আমরা একটা বাংলা বুক পড়ছিলাম, সেই বুকের মধ্যে আমি প্রতিটা ক্লাসে প্রতিটা ব্যাচের ক্লাসে এই জিনিসটা বারবার করে বলতাম যে ডোজি হচ্ছে মার্কেট ইনডিসিশনে থাকার সিম্বল। অর্থাৎ যখন কিনা আনসার্টেনিটি, যে মার্কেট কোন দিকে যাবে আমরা বুঝতে পারছি না, তখন এই ডোজি আসে। তো
তো ডজি আসছে মানে আমরা আনসার্টেনিটি পেয়ে গেছি। আনসার্টেনিটি আর একটা কি পাইলাম আমরা, বিয়ারিশ স্পিনিং টপ, বুলিশ স্পিনিং টপ, এরা হচ্ছে আনসার্টেনিটির সংজ্ঞা দেয়, অর্থাৎ বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে। মাইটসের এই জিনিসটা আমার কাছে অসাধারণ লাগছে। এই জিনিসটা আমি জানতাম কিন্তু ড্রয়িংটা জানতাম না, মানে এইভাবে কখনো থিঙ্কিং করে নাই যে স্টুডেন্টকে এইভাবে বলে বোঝাবো। বিয়ারিশ ইঙ্গেলফিং, বিয়ারিশ ইঙ্গেলফিং কি হয় যে গ্রিনটারে রেড খেয়ে ফেলে, গ্রিনটাকে রেড খেয়ে ফেলছে। তো গ্রিনটাকে যদি রেড খেয়ে ফেলে তাহলে এই দুইটা মিলে ঘটনা কিন্তু এরকম ঘটে, অর্থাৎ শুটিং স্টার হয়। শুটিং স্টার কিভাবে হয় যে এটা কিন্তু এইটার জন্য বোঝাইতে বলেনি যে দুইটা ক্যান্ডেল যদি এরকম হয় তারপরে শুটিং স্টার, আমি এটার কথা বলতেছি না, আমি বলতেছি এটা যে ফার্স্ট অফ অল এইখানে আমাদের হিউজ পরিমাণে এই যে প্রথম গ্রিনটাতে আমাদের বায়ার আছে, আর এইটার ডাবল, এদিকে উপরেও বড় এদিকেও বড়, এই যে নিচে এখানে সেলার আছে। তাহলে এইখান এই এই দুই ক্যান্ডেল মিলে আমাদেরকে নির্দেশ করতেছে যে এই যে সেলার আর এই যে বায়ার, এইটার অবস্থার উপরে বেস করে যে পরবর্তী ক্যান্ডেল যদি হয় তাহলে এই রকমের শুটিং স্টার হবে, অর্থাৎ এইটার ডাউন থেকে যতটুকু নিচে ছিল ততটুকু পিওর সেলার, ততটুকু পিওর সেলার, এই এরিয়াটুকু হচ্ছে পিওর সেলার। এটা হলো উইক পয়েন্ট। আর এইখান থেকে উপরে যত দূর গেছে, অর্থাৎ এই যে গ্রিন যতটা এরিয়া কাভার করছে এদিকে, এটা হচ্ছে তার হিডেন সেলার, অর্থাৎ এই ক্যান্ডেলটা এইটার আন্ডারগ্রাউন্ডে লুকায় আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি সহজ বোঝার ক্ষেত্রে বলি এটা একটা রেড ক্যান্ডেল আর এর উপরে আমরা একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। অর্থাৎ আমরা যদি এই গ্রিন ক্যান্ডেলটাকে এর উপরে নিয়ে আসি আর এটা হলো উইক, এটা হলো উইক, অর্থাৎ এইটুক যদি এইটা দিয়ে ঢেকে যায় তাহলে এই পাশে উইক এই পাশে উইক, এইটা মিলে এটা একটা শুটিং স্টারের আকার ধারণ করবে। ঠিক বুলিশ ইঙ্গেলফিংয়ের ক্ষেত্রে ঘটনাটা এইটার অপোজিট ঘটে। ক্লিয়ার? আর একটা আছে সেটা দেখি, 12 নম্বর। সহজ জিনিস, আই থিঙ্ক সবাই ক্লিয়ার ম্যাটারটা যে কি হচ্ছে এখানে। প্রথমত ঘটনাটা যদি এমন হয় যে এরকম একটা রেড ক্যান্ডেল তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে এইটাকে দিয়ে যদি আমরা এইটুকু ঢেকে দিই, অর্থাৎ এইখান থেকে নিচে এইটুকুর মধ্যে বায়ার আছে, তাহলে বের হয়ে থাকতেছে কতটুকু, এতটুকু, মানে এইটা হচ্ছে তার রিয়েল সেলার, এইটুকু হচ্ছে তার রিয়েল পাওয়ার। সেম এটার ক্ষেত্রেও রিয়েল পাওয়ার। তো আই থিঙ্ক আমরা ক্লিয়ার। মাইটসের যে স্ট্র্যাটেজি, মাইটস অর্গানাইজেশন $38 তাদের স্টুডেন্টদেরকে বলতেছে যে অন্য কোনো কিছুর দরকার নাই, শুধু এইটুকু নিয়েই তুমি যদি গো ফরওয়ার্ড হও তাহলে ভালো কিছু করতে পারবা। আই থিঙ্ক আমি যদি বলি এখান থেকে বুলিশ ইঙ্গেলফিং আর একটা হলো হ্যামার, এই দুইটা মানে ট্রেডের শুরু থেকে এখন পর্যন্ত অন্য কোনো স্ট্র্যাটেজি এই দুইটাকে কাভার করতে পারেনি, যে এটাকে ওভার করে চলে যাবে এর উপরে, এরকম যাইতে পারেনি। সো মানে প্র্যাকটিসের উপরে কোনো চিকিৎসা নাই, প্র্যাকটিস। আর
এর বাইরে যেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে যে মার্কেট দেখা, যে যে ঘটনাগুলো আলোচনা হয় সে ঘটনাগুলো আদৌ ঘটে কিনা, যে ঘটনাগুলো আলোচনা হয় সে ঘটনাগুলো আদৌ ঘটে কিনা, যদি ঘটে তাহলে ইউজ করা। অনেক পিপল আছে এরকম যে স্ট্র্যাটেজি আছে, মার্কেট বোঝে সব কিছুই ঠিকঠাক আছে, প্রফিট হয় লস হয়, প্রফিট হয় লস হয়, আপনি মানি ম্যানেজমেন্ট ইউজ করেন, যে কোনো একটা স্ট্র্যাটেজি ধরে থাকেন, এনাফ, ভালো কিছু করতে পারবেন।